শুভেন্দু অধিকারী গতকাল বললেন যে বাংলাদেশ থেকে নাকি 3 লক্ষ রিক্সাওয়ালা, হাতটানা রিক্সাওয়ালা তারা পশ্চিমবঙ্গ দখল করতে, কলকাতা দখল করতে আসবে, তার কাছে খবর আছে। কি বলবেন? শুভেন্দু অধিকারী বাবুর কাছে অনেক খবর থাকেন, ডিসেম্বরের অনেক খবর দেখলাম, ডিসেম্বরের কিছু হবে হবে হবে, শেষে কি দেখলাম? কিছু হলো না। 3 লক্ষ রিক্সাওয়ালার খেয়ে দেওয়ার কাজ নেই, তারা কলকাতাতে দখল করতে আসবে, ইন্ডিয়াতে দখল করতে আসবে। দেখুন, আমি একটা কথা বলি, এই যে ইন্ডিয়া এবং বাংলাদেশের বেশ কিছু মানুষ, স্বল্প কিছু মানুষ যেভাবে কেউ বলছে চট্টগ্রাম দখল করব, আর কেউ বলছে ইন্ডিয়ার একটা অংশ দখল করব, সম্পূর্ণভাবেই দুই দেশের রাজনীতিকে অস্থিরতা করার জন্য বলছে। দুই দেশের যে সুসম্পর্ক সেটাকে বিনষ্ট করার জন্য এটা একটা ষড়যন্ত্র চালাচ্ছে। আমরা কোনো মতেই তাদের ষড়যন্ত্রকে সফল হতে দেব না। আমরা প্রতিবেশী দুই রাষ্ট্র ঐক্যবদ্ধভাবে থাকব, একে অপরের বিজনেস করবে, একে অপরকে সহযোগিতা করব। আমাদের একে অপরকে সহযোগিতাতেই সাউথ এশিয়ার ডেভেলপমেন্ট হবে। এটা যারা চাইছে না সাউথ এশিয়ার ডেভেলপমেন্ট হোক তথা এই দুটো প্রতিবেশী দেশের রাষ্ট্রের আপনার ডেভেলপমেন্ট হোক, তারা এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করছে। এই গুটি কয়েক অবাঞ্ছিত মন্তব্যকারীদের জন্য আমরা কেউ বাংলাদেশকে ঘৃণার চোখে দেখব না। ঠিক একইভাবে ইন্ডিয়া থেকেও যারা বলছে চট্টগ্রাম দখল করে নেবে, এ করবো, তাদেরকেও আমরা ভালো চোখে দেখছি না। জয় বাংলা স্লোগানকে নিষিদ্ধ করার দাবি তারা কোর্টে গিয়েছেন এবং এক্ষেত্রে দাঁড়িয়ে বলা হচ্ছে হাসিনার সময় জয় বাংলা স্লোগানকে জাতীয় স্লোগান করা হয়েছিল, সেটার বিরোধিতা। এইটা তো জাতীয় স্লোগান হিসাবে তো এরা তো 1971 সালে এই বিষয়টাকে সামনে রেখে স্লোগানকে সামনে রেখে এসেছিল। তাহলে কি নিজেদের যে ভূমিটা, নিজেদের যে শেকড়টা, সেটাকে ভুলে যাচ্ছে? দেখুন, বাংলাদেশের জাতীয় স্লোগান কি হবে সেটা আমি ঠিক করতে পারি না, কিন্তু একটা কথা বলতে পারি, আমি ঐতিহ্য আছে, পরম্পরা আছে, রীতি আছে, শিকড়কে কেউ যেন না ভুলে যায়। 1971 সালে কিন্তু দেশ স্বাধীন করার সময়, অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় ভারতীয় সেনাবাহিনীর যথেষ্ট ভূমিকা ছিল এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধারাও ব্রিটিশ হানাদার এই বিধানসভার মেনশন পর্বে জাতিভিত্তিক জনগণনার পক্ষে সওয়াল করেছেন। এই বিষয়টা কেন আচমকা এই সিদ্ধান্ত কেন? দেখো, এটা আচমকা সিদ্ধান্ত নয়। আমরা যদি দেখি, শেষ 1931 সালের পরে পূর্ণাঙ্গভাবে জাতিভিত্তিক জনগণনা হয়নি। 2011 সালে এই জাতিভিত্তিক জনগণনা তথা আর্থসামাজিকভাবে মানুষ কোন জায়গায় আছে এটা হলেও 2014 সালে বিজেপি সরকার আসার পরে এই রিপোর্ট পাবলিশ তারা করেনি। আর পশ্চিমবাংলার 2014-15 অর্থবর্ষে স্টাফ সেন্সাস হয়েছিল। বর্তমান সময়ে পশ্চিমবাংলার এবং দেশের ক্ষেত্রে জাতিভিত্তিক জনগণনা অত্যন্ত জরুরি বলে মনে করেছি। সেই জন্য পশ্চিমবাংলা সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী মহাশয়ের কাছে আমি উল্লেখ পর্বে তাকে আবেদন রেখেছি যে অবিলম্বে জাতিভিত্তিক জনগণনা করা হোক। এই জাতিভিত্তিক জনগণনা করতে গিয়ে আমরা না করার ফলে আমরা যেটা দেখছি, জনজাতি উপজাতি থেকে শুরু করে অনগ্রসর হিন্দু এবং সংখ্যালঘু মুসলিমদের অর্থনৈতিক অবস্থান কোন জায়গায় আছে, তারা আর্থসামাজিকভাবে কোন জায়গায় আছে, চাকরির ক্ষেত্রে তারা কোন জায়গাতে আছে, বিভিন্ন স্তরে তারা কোন জায়গাতে আছে, তাদের লাইফ স্টাইলটা কোন জায়গায় দাঁড়িয়েছে, সেটা সঠিক মূল্যায়ন করতে পারছি না আমরা। মন্ডল কমিশন 1980 সালের এবং সাচার কমিশনের যে সমস্ত রিপোর্ট বা সুপারিশগুলো ছিল সবকটাই কিন্তু 1931 সালের এই জাতিভিত্তিক জনগণনাকে সামনে রেখে হয়ে উঠেছে। প্রায় 100 বছর হতে চলেছে, এখনও যদি জাতিভিত্তিক জনগণনা না হয়, পশ্চিমবাংলা সহ দেশের মানুষ কোন পর্যায়ে আছে আমরা জানতে পারছি না। ইতিপূর্বে বিহার, অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকা স্টেট তারা উদ্যোগে জাতিভিত্তিক জনগণনা করেছে। পশ্চিমবাংলা সরকার যাতে করে সেই জন্য আজকে মেনশন পর্বে এটা উল্লেখ করেছি। আমরা দেখলাম যে ইসকনের যিনি সাধু ছিলেন তিনি আজকে তাকে বাংলাদেশে যখন কোর্টে তোলা হয়, তার পক্ষে যেসব আইনজীবী ছিল, বিরোধী দলনেতা এবং যারা ইসকনের সাধুর অনুসারী তারা দাবি করছেন সেই সব আইনজীবীদেরকে মারধর করা হয় এবং কেউ উপস্থিত থাকতে পারেনি সেই কোর্টে। কী বলবেন? আইনজীবীদের ওপর আক্রমণটা সত্যিই খারাপ জিনিস, এটা আমি নিজে একজন আইনজীবী হিসেবে নিন্দা করছি। কিন্তু সে দেশের আইন শৃঙ্খলার ব্যাপার সেই দেশের সরকারকেই দেখতে যেতে হবে। সেই দেশে যেটা আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে না উন্নতি হচ্ছে সেটা তারাই বুঝুক, তারাই দেখুক, সেই দেশের সরকার নিয়ন্ত্রণ করুক। এখন আমরা যদি আমাদের দেশটাকে নিয়ে একটু বেশি ভাবি, বাংলাদেশটাকে নিয়ে একটু যদি ভাবনা চিন্তা যদি কম করি, তাহলে আমাদের দেশের মঙ্গল, আমাদের দেশের একটা ভালো জিনিস হবে। তার কারণ আমাদের দেশ ভারতবর্ষ মোটেই ভালো জায়গাতে নেই।
বাংলাদেশ যেমন একটা উত্তাল পরিস্থিতি এখন হচ্ছে, এটা তো সত্য কথা দেখতে পাচ্ছি আমরা। কিন্তু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা যদি ভারতবর্ষকে কম্পেয়ার করি, ভারতবর্ষ কিন্তু কোনো দৃষ্টিকোণ থেকেই আমরা যে খুব ভালো আছি তা কিন্তু না। ভারতবর্ষেতেও দলিতরা আক্রান্ত হচ্ছেন। ভারতবর্ষের মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশে আপনি দেখতে পাবেন দলিতরা আক্রান্ত হচ্ছেন, সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন, কোথাও খ্রিস্টানরা আক্রান্ত হচ্ছেন। মণিপুরে কি হচ্ছে, এই সব ঘটনাকে ছেড়ে দিয়ে বাংলাদেশকে নিয়ে যদি উঠে পড়ে লাগে, বাংলাদেশকে নিয়ে যদি বেশি মাতামাতি করে, এটা ঠিক উচিত হবে না। বা আমি আবারও বলছি, বাংলাদেশের ঘটনা নিন্দাজনক, কিন্তু তার থেকেও বেশি নিন্দাজনক, তার থেকেও বেশি ধিক্কারযোগ্য আমার ভারতবর্ষে, আমার মহারাষ্ট্রে, আমার উত্তরপ্রদেশে, আমাদের মণিপুরে কি হচ্ছে, এইগুলো নিয়ে বেশি কথা বলুক। আর যদি বলা হয় যে বাংলাদেশের এই ঘটনাগুলো এত উত্তাল পরিস্থিতি, এবং ভারতবর্ষের ফরেনার্স অ্যাক্ট এবং পাসপোর্ট অ্যাক্টেও যেটা বলা আছে যে একজন ব্যক্তি তার নাগরিকত্বের প্রমাণ হিসেবে তার বাবার নাগরিকত্ব বা দাদুর নাগরিকত্বকে প্রমাণ করলেই তার নাগরিকত্ব আসবে, এবং সেখান থেকে অবিভক্ত ভারতবর্ষের সদস্য হওয়ার কারণে বা অবিভক্ত ভারতবর্ষের নিযুক্ত হওয়ার কারণে বাসুদেব দত্ত দাদু সিটিজেনশিপ প্রমাণ করতে পেরেছেন, এবং তার দরুন তার বাবা ভারতবর্ষের নাগরিক হতে পেরেছেন, এবং সেখান থেকে বাসুদেব দত্ত নাগরিকত্ব প্রমাণ হচ্ছে। অতএব এখানে সিটিজেনশিপ অ্যাক্ট 2019 বা ভারতীয় নাগরিকত্ব আইনের যে পরিবর্তন করা হচ্ছে 2019-এ, সেই নাগরিকত্ব আইনে পরিবর্তনের দরকার ছিল না এখানে। তার নাগরিকত্ব ভারতের সংবিধান অনুযায়ী প্রমাণিত করা হয়েছে। কিন্তু যে সংবাদ মাধ্যমে প্রচার হচ্ছে যে 2019-এর নতুন নাগরিকত্ব যে সংশোধনী আইন কেন্দ্র বিজেপি সরকার করছে, সেটার ভিত্তিতে তার নাগরিকত্ব। না, দেখুন, সংবাদ মাধ্যমে মানুষকে পুরোপুরি ভুলভাবে ভুল একটা বার্তা যাচ্ছে মানুষের কাছে। মানুষকে অবগত হতে হবে যে মানুষের মধ্যে লিগাল মাইগ্রেন্ট এবং ইলিগাল মাইগ্রেন্ট, অর্থাৎ বৈধ অনুপ্রবেশকারী এবং অবৈধ অনুপ্রবেশকারী, এই দুটো বিষয়ে মানুষকে পরিষ্কার হতে হবে। অর্থাৎ ভারত সরকার থেকে প্রথম থেকেই বলা হচ্ছে যারা বৈধ অনুপ্রবেশকারী তারাই শুধুমাত্র সিটিজেনশিপ অ্যাক্টের আন্ডারে আবেদন করতে পারে। যারা অবৈধ অনুপ্রবেশকারী তারা যদি আবেদন করে তাহলে তাদেরকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবেই দেওয়া হবে। কোথাও এটা মেনশন করা নেই যে শুধুমাত্র অবৈধ অনুপ্রবেশকারী এবং শুধুমাত্র প্রতিবেশী দেশের সংখ্যালঘিষ্ঠ বা হিন্দু হওয়ার কারণেই কোনো অবৈধ অনুপ্রবেশকারী ভারতবর্ষে নাগরিকত্ব পাবে। সেক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে যে এই ভদ্রলোকরা নাগরিক টু দি পাওয়ার ইনফিনিটি, তার কারণ দাদু ভারতবর্ষের সাংবিধানিকভাবে নাগরিক, কিন্তু এর বাবা, এরা যেহেতু বাংলাদেশে ছিল, এরা পূর্ব পাকিস্তানে ছিল, 69 সালে মাইগ্রেশন সার্টিফিকেট নিয়ে এসেছে, তার মানে পাসপোর্ট ভিসা নিয়ে এসেছে। ফলে পাসপোর্ট ভিসা নিয়ে এসেছে এবং নাগরিকত্বের আবেদন করেছিল সেই সময়। কেন যে এদের টার্মিনেট করেছিল চাকরি থেকে, বা এটাই একটা আশ্চর্য ব্যাপার। কারণ আজকে অনেকে ভুল করে মনে করছে যে বাংলাদেশ থেকে 2014-র আগে এসছে, কাঁটাতার পেরিয়ে এসছে, বা যেভাবেই হোক এসছে, পাসপোর্ট ভিসা নিয়ে আসেনি, সুতরাং আমরা যদি আবেদন করলে নাগরিক হয়ে যাব, এই বার্তাটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে।